আইসিটি অ্যান্ড ম্যাথ কেটে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার পঞ্চম পৃষ্ঠায় যে দশমিক ভগ্নাংশ নামে একটা পয়েন্ট আছে, তো এখান থেকে আমরা শুরু করব। তো দেখো, প্রথমে আমাদের বলছে যে প্রত্যেক দশমিক ভগ্নাংশ, প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেমন 2 সমান আমরা কি লিখতে পারি 2.0, আবার কি লিখতে পারি 2/5কে আমরা লিখতে পারি 0.4, 1/3কে আমরা কি লিখতে পারি 0.3333 এভাবে চলতে থাকবে ইত্যাদি। দশমিক ভগ্নাংশ তিন প্রকার: সসীম, আবৃত এবং অসীম দশমিক ভগ্নাংশ। এটা আমরা গত যে পর্ব ছিল আমাদের, সেখানে আমরা দেখেছি যে সসীম ভগ্নাংশ তিন প্রকার। একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে আবৃত এবং অন্যটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো প্রথমে আসি সসীম দশমিক ভগ্নাংশ। কোনো সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে কি থাকে? সসীম সংখ্যক অঙ্ক থাকে, যেমন 0। তো দেখো প্রথমে কি আছে 0.12, এখানে কি সসীম সংখ্যা, অর্থাৎ দুইটা সংখ্যা আছে, গণনা করে শেষ করা যায়। এরপর আছে কি 1.023, এখানে তিনটা সংখ্যা আছে বা তিনটা অঙ্ক আছে, তো এটা আমরা কিন্তু গুণে শেষ করতে পারি। আবার কি আছে 7.832, এখানেও তিনটা অঙ্ক আছে, আর এখানে আছে 54.67। তাহলে ইত্যাদি সসীম দশমিক ভগ্নাংশ। আবার আবৃত দশমিক ভগ্নাংশ কি? কোনো আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলোর সব অথবা পরপর থাকা কিছু অঙ্ক বারবার আসতে থাকে, যেমন 3.3333 এভাবে আসতেই থাকবে। তাহলে এটা কি? আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত অর্থাৎ এর মাথায় যদি আমরা একটা পৌনঃপুনিক বলে ওই চিহ্নটা দিই, তাহলে বোঝাবে যে এর পরে অসংখ্য থ্রি আছে। তো এবার দেখো এখানে 2.4545 চলতেই থাকবে। তাহলে 2.45-এর মাথায় এখানে দুটো পৌনঃপুনিক, এর 4-এর মাথায় একটা হবে আর 5-এর মাথায় হবে। তো আমরা পরবর্তীতে দেখবো এটা। আবার দেখো এখানে 5.12765 তো দেখো এখানে 765 এভাবে কি আছে, এই তিনটা সংখ্যা বারবার পুনরাবৃত্তি ঘটেছে। তাই এটা কি দশমিক আবৃত, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ ইত্যাদি আবৃত দশমিক ভগ্নাংশ। তো এবার আসি আমরা অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কি বলছে? কোনো অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক কখনো শেষ হয় না, অর্থাৎ কি দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম হবে না এবং অংশবিশেষ বারবার আসবে না। যেমন √2কে যদি আমরা ক্যালকুলেটারে বসিয়ে ইকুয়াল চাপি, তাহলে কী হবে? এটা হবে 1.414213 এভাবে চলতেই থাকবে, কিন্তু এখানে কোনো সংখ্যার পুনরাবৃত্তি হবে না। যেমন আগের সংখ্যাগুলো ছিল 4141, তারপর 375 ছিল, 375 ছিল, কিন্তু এখানে দেখো 41421356 কোনো অঙ্কের পুনরাবৃত্তি নেই। আবার দেখো এখানে √7 সমান কি আছে 2.645, এটাকেও গণনা করে শেষ করতে পারবে না এবং বলতে পারবে না যে 1 এভাবে সবগুলো 1 আসবে, এমনটা হবে না। এই জন্য এটা কী বলে? ইত্যাদিকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। এবার বলছে দেখো মন্তব্য: সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা এবং অসীম দশমিক ভগ্নাংশ হলো কি? অমূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সসীম দশমিক আর আবৃত দশমিক সংখ্যা হলে ভগ্নাংশ হলে সেটা কী হবে? মূলদ সংখ্যা হবে। আর অসীম দশমিক ভগ্নাংশ হলে সেটা কী হবে? অমূলদ সংখ্যা হবে। কোনো অমূলদ সংখ্যার মান যত দশমিক স্থান পর্যন্ত ইচ্ছা নির্ণয় করা যায়। কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি কী হয়? মূলদ সংখ্যা হয়। কি বলছে এখানে দেখো যে কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি মূলদ সংখ্যা হয়। তাহলে এখান থেকে বলছে যে এখানে ভগ্নাংশগুলোকে কারণসহ শ্রেণীবিন্যাস করো। তো এখান থেকে দেখো আমি বলি 1.723 এটা হচ্ছে কি? একটা সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে সসীম, তাহলে এটা হবে মূলদ সংখ্যা হবে, কারণ কি এটা হচ্ছে সসীম, অর্থাৎ দশমিকের ডান পাশে যে অঙ্কগুলো আছে সেগুলো গুণে শেষ করা যায়। আর এটা হচ্ছে কি 5.23333 এভাবে চলতেই থাকবে। তাহলে এটা কী হবে? এটাও একটা মূলদ সংখ্যা হবে, কারণ কি এখানে 2 পরে 3, দেখো এখানে 3 মাথায় পৌনঃপুনিক দিয়ে, অর্থাৎ 3 বারবার 3 কী হয়েছে? এখানে পুনরাবৃত্তি হয়ে চলেছে। এরপর আছে তাহলে এটা মূলদ গেল, এটাও মূলদ। এটা হচ্ছে সসীম দশমিক মূলদ সংখ্যা, সসীম দশমিক মূলদ ভগ্নাংশ। আর এটা হচ্ছে সসীম নয়, এটা হচ্ছে অসীম আবৃত, এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ এবং এটা কি? মূলদ। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা মূলদ বলতে পারি। তো গেল, তাহলে প্রথমটা কি গেল? এটা হচ্ছে দশমিক সংখ্যা এবং এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ এবং মূলদ সংখ্যা। এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ এবং মূলদ। তারপর এসে 0.0025, তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা এবং এটাকে সসীম দশমিক ভগ্নাংশ। এরপর দেখো এটা 2.1356124, এটা কিন্তু কোনো সংখ্যার পুনরাবৃত্তি হয়নি এবং এটা গুণে শেষ করা যায় না। তাহলে এটা অসীম, এই যে অসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ কী হয়? অমূলদ হয়। তাহলে এটা অমূলদ সংখ্যা।
এরপরে দেখো এখানে 0.015 0105 0105 এখানে কিন্তু 0105 0105 অর্থাৎ 0105 এই সংখ্যাটা বারবার পুনরাবৃত্তি হয়েছে। তাহলে এটা কি এটা আবৃত দশমিক ভগ্নাংশ এবং এটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে দেখো এটা আসি 0.450123 এটা কিন্তু কোনো সংখ্যার বা অঙ্কের পুনরাবৃত্তি হয়নি এবং এটা কি হয়েছে দশমিকের পরে সংখ্যা অসীম নয়, অসীম। তাহলে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এবং এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার দেখো আসি আবৃত দশমিক ভগ্নাংশ। তো দেখো এবার আসি আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো যদি 23কে 6 দ্বারা ভাগ করা হয় তাহলে 3 6 18, বিয়োগ করলে কত হয় 5, তাহলে দশমিক একটা শূন্য নিলাম, এখানে দশমিক বসলো, 6 × 8 = 48, কত হলো 20। এবার 3 6 18, তাহলে বিয়োগ করলে হয় শূন্য নিলে 20, 3 6 18, এভাবে 20 আর এখানে 3 হতেই থাকবে। তাহলে এটা কী হবে 3.83333 এভাবে চলতেই থাকবে। তাহলে দেখো এখানে বলছে যে 23/6 সাধারণ ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। লক্ষ্য করি ভগ্নাংশের লবকে হর দিয়ে ভাগ করে দশমিক ভগ্নাংশে পরিণত করার সময় ভাগের প্রক্রিয়া শেষ হয় নাই। তাহলে কি হচ্ছে এখানে ভাগের প্রক্রিয়া কিন্তু শেষ হচ্ছে না। দেখা যায় যে ভাগফলে একই অঙ্ক 3 বারবার আসে। এখানে 3.8333 এভাবে চলতেই থাকবে। এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে বলছে দেখো যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, এদের আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার অর্থাৎ পুনঃ আসে একে আবৃত অংশ আর বাকি অংশকে অনাবৃত অংশ বলা হয়। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সে অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু দেওয়া হয়। যেমন দেখো এখানে 2.555 এভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখা যায় 2.5 মাথায় পৌনঃপুনিক একটা। আবার দেখো এখানে 3.124 এখানে 3টি অঙ্ক বারবার পুনরাবৃত্তি হয়েছে। তাহলে এখানে আমাদের পৌনঃপুনিক দিতে হবে 1 মাথায় আর 4 মাথায়, কারণ প্রথমটার মাথায় শেষটা মাথায় দিতে হবে। দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে একে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ বলা হয়। কি বলছে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া কোনো অঙ্ক, বলছে আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক যদি না থাকে, যেমন দেখো এখানে 2.5 এখানে আবৃতাংশ ছাড়া কিন্তু অন্য কোনো অঙ্ক নেই, তাহলে একে কী বলে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ বলা হয়। এটাকে বলা হয় বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। এবং পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া এক বা একাধিক অঙ্ক থাকলে একে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ বলা হয়। তাহলে এটাকেও কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক ভগ্নাংশ, বিশুদ্ধ পৌনঃপুনিক। আর দেখো এখানে এই যে অঙ্কটা দেওয়া আছে 4.235112, এটাই কিন্তু আমরা বিশুদ্ধ বলতে পারি, এটাকে বলতে হবে কি মিশ্র পৌনঃপুনিক। আর যেমন 1.3 আছে 33, এটা তাহলে বিশুদ্ধ পৌনঃপুনিক আছে। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক। যদি দশমিকের পরে পৌনঃপুনিক সংখ্যা ছাড়া বা পৌনঃপুনিক অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক না থাকে তাহলে সেটা বিশুদ্ধ পৌনঃপুনিক। আর দশমিকের ডান পাশে যদি পৌনঃপুনিক ছাড়া অঙ্ক থাকে তাহলে সেটা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। তো দেখো এখন আমাদের বলছে যে ভগ্নাংশের হরে 2 এবং 5 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক থাকলে সেই হর দ্বারা লবকে ভাগ করলে কখনো নিঃশেষে বিভাজ্য হবে না। যেহেতু পর্যায়ক্রমে ভাগ শেষে 1 বা 1 2 .9 ছাড়া অন্য কিছু হতে পারে না, সেহেতু এক পর্যায়ে ভাগশেষগুলো বারবার কি হয় একই সংখ্যা হতে থাকবে। আবৃতাংশের অঙ্ক সংখ্যা সবসময় কি হরে যে সংখ্যা থাকে তার থেকে অবশ্যই ছোট হবে, কারণ একটা সংখ্যা এই যে 11 সংখ্যাটা আছে বা এখানে 37 আছে, এই এখানে বলছে কি আবৃতাংশের সংখ্যাটা সবসময় এই হরের সংখ্যা থেকে ছোট হবে। তাহলে এখন উদাহরণ বলছে যে 3/11 ও 95/37কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার দেখো নিয়মটা, এখানে হচ্ছে আমরা প্রথমে ভাগ দেব, ভাগ দেওয়ার পরে দেখো এখানে যে 3/11 যে সংখ্যাটা আছে সেখানে হচ্ছে 0.2727 চলতেই থাকবে। তাহলে এখানে আমরা 2 আর 7-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবো, এই যে 0.27 এর মাথায় পৌনঃপুনিক 27-এর মাথায়। আর 95/37 কী হচ্ছে 2.567567, তাহলে 5-এর মাথায় আর 7-এর মাথায় পৌনঃপুনিক হবে। দেখো বলছে নির্ণেয় দশমিক ভগ্নাংশগুলো যথাক্রমে এত এত। এবার বলছে যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করো। তাহলে এবার আমাদের কি করতে হবে, একটা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে সেখান থেকে সাধারণ ভগ্নাংশে আসতে হবে। দেখো নিচে এগুলোর সাধারণ ভগ্নাংশে পরিণত করা হলো। তো দেখো এখানে একটা দেখলে তোমরা অবশ্যই পারবে।
তো প্রথমে 0.3 আছে, তাহলে 0.3-র মাথায় পৌনঃপুনিক, তাহলে কী হবে 3 এইভাবে চলতেই থাকবে। তাহলে দেখো 0.3 × 10 কেন গুণ করা হলো, কারণ দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য, তাহলে সমান কী হবে 0.333 × 10, অর্থাৎ এটা সমান তো কি 0.333 এভাবে চলতেই থাকবে। আর দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে কিন্তু এখানে একটার মাথায় পৌনঃপুনিক আছে তাই কিন্তু এখানে 10 হয়েছে। এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য হয়নি, এখানে কি দশমিকের পরে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে তাই একটা শূন্য হয়েছে। তাহলে এখানে 0.3-র মাথায় বা 0.3-র মাথায় পৌনঃপুনিক মানে 0.33 দিয়ে চলতে থাকবে, ডট 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 দিয়েছে এখানে ইন্টু 10 সমান কী হলো, এই এটার সাথে গুণ করলে কী হবে 3.33 এভাবে চলতেই থাকবে। এবার আসি 0.3-র মাথায় পৌনঃপুনিক গুণ 1 সমান কী হবে 0.333 গুণ ডট ডট গুণ 1 সমান এত। তো দেখো এখানে প্রথম থেকে আবার বলি, তো এখানে আমাদের নিচে দেখো এই পেজের ব্যাখ্যা দেওয়া আছে, বলছে উপরের 3টি উদাহরণ থেকে দেখা যায় যে আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে কয়টি অঙ্ক আছে। তো এখানে দেখো আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে কয়টি অঙ্ক আছে সে কয়টি শূন্য একের ডানে বসিয়ে প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশে গুণ করা হয়েছে, সেই কয়টা শূন্য এখানে একের ডানে বসিয়ে এই আবৃত দশমিক ভগ্নাংশে গুণ করা হয়েছে। তাহলে এখানে যে 0.333 একে গুণ করে কয়টা হয়েছে 3.33 দেওয়া হয়েছে এটা। এবার বলছে দেখো 2 নম্বরে আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে কয়টি অঙ্ক অনাবৃত আছে সেই কয়টি শূন্য একের ডানে বসিয়ে আবৃত দশমিক ভগ্নাংশে গুণ করা হয়েছে। তো দেখো এখানে যে এটা গেল উপরের লাইন, তাহলে উপরের লাইনটা কি হলো যে দশমিক বিন্দুর পরে যে কয়টা অঙ্ক আছে একের ডানে সেই কয়টা শূন্য বসিয়ে একে গুণ করা হয়েছে। এবার আসি নিচে বলছে তাহলে এইটা সমান কিন্তু এইটা হয় 0.333, এটা একটা এখানে একটা অনাবৃত একটা অঙ্ক আছে দশমিকের ডান পাশে তাই একটা শূন্য দিয়ে গুণ, তাহলে এইটা সমান এটা লিখলাম আর এই 10টা এখানে বসালাম, তাহলে এইটা সমান আমরা এটা পেলাম, যেখানে গুণ করলে হয় 3.33 এভাবে চলতেই থাকে। এরপরে 2 নম্বর লাইনে কি বলেছে যে দশমিক ভগ্নাংশের পরে যে কয়টা অনাবৃত অঙ্ক আছে, তো এখানে অনাবৃত অঙ্ক কিন্তু একটাও নেই, তাহলে একের ডান পাশে সেই কয়টা শূন্য বসাতে হবে, এক তো বসাতে হবে আর অনাবৃত অঙ্ক যে কয়টা আছে সে কয়টা শূন্য বলবে, এখানে কিন্তু কোনো অনাবৃত অঙ্ক নেই দশমিকের ডান পাশে, তো এখানে কোনো অনাবৃত অঙ্ক নেই আমরা এক বসিয়েছি, আর এটার সাথে এটা গুণ করে তাহলে 0.333 হয় এটা সমান, আর একটা এখানে গুণ করলে এটাই পাওয়া যায়। এবার আমাদের 3 নম্বর রুলে বলছে যে প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করা হয়েছে, তাহলে কী করেছে প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফলটা বিয়োগ করা হয়েছে, বিয়োগ করার ফলে বলছে দেখো যে তাতে ডান পক্ষে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, আমরা এই ডান পক্ষে কিন্তু পূর্ণ সংখ্যা পেয়েছি, এটা আমরা পরে বলি। তাহলে কী করেছে এই অংশটা থেকে এই অংশটা বিয়োগ করা হয়েছে তাহলে আমরা এটা পেয়েছি, আর এটা লিখেছে দেখো এইটা বিয়োগ এইটা এই যে এখানে লিখেছে, তাহলে এখান থেকে দেখো এই যে 0.3-এর মাথায় পৌনঃপুনিক এটা কমন যায়, তো কমন গেলে এখানে 10 বিয়োগ 1 থাকে এখানে, তাহলে কি এটা তোমরা কমন নিয়ে অবশ্যই বোঝো 0.3 পৌনঃপুনিক যদি আমরা কমন নিই তাহলে এখানে 10 এই মাঝখানে বিয়োগ 1 থাকে আর এখানে সমান 3 পাওয়া যায়। এবার দেখো এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে হয় 9 আর 0.3 এর মাথায় পৌনঃপুনিক থাকে সমান আমরা 3 পেলাম। এবার দেখো আমাদের বলছে যে প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করা হয়েছে এবং তাতে ডান পক্ষে পূর্ণ সংখ্যা পাওয়া গেছে। এখানে লক্ষণীয় যে আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক ও পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে প্রাপ্ত সংখ্যা থেকে অনাবৃত অংশের সংখ্যা বিয়োগ করা হয়েছে। এবার কি বলছে তাহলে আমরা এটা দেখি যেখানে কিন্তু এই যে এটা গুণ আকারে আছে তাহলে এটা কিন্তু এপাশে গেলে কী হয় ভাগ আকারে হয়ে যায়, তাহলে 3/9 হয় আর এটা কাটলে 3 1 3 3 3 9 হয়, এই জন্য আমরা 1/3 পেয়েছি। এই জন্য দেখো 0.3-এর মাথায় পৌনঃপুনিক সমান কি 1/3 হলো। এবার আসি 0.24-এর ক্ষেত্রে, দেখো এখানে দুটো পৌনঃপুনিক আছে আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই আমরা কী করেছি এখানে 100 দিয়ে গুণ হয়েছে, তাহলে সমান আমরা এটা পেলাম, এটা সমান এটা পেয়েছি, আর এই যে গুণটা এখানে বসলো আর 100 দিয়ে গুণ এখানে বসলো, তাহলে 100 দিয়ে এখানে যদি গুণ করা হয় তাহলে দশমিকটা কিন্তু 2 ঘর পেছনে চলে যায়, তাহলে এখানে 24.2424 চলতেই থাকে। এবার সেইখানে তো দেখো এখানে দশমিকের পরে কিন্তু কোনো অনাবৃত অঙ্ক নেই, দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নেই, তাই এখানে 1 দিয়ে গুণ, একের পরে কোনো শূন্য বসেনি, তাহলে এটা সমান 0.24 সমান এটা লেখা যায় পৌনঃপুনিক উঠে দিলে, আর গুণ 1 সমান এটা পেলাম, তো এটা থেকে এটা বিয়োগ হয়ে যায় তাহলে এখানে 24 থাকে 24 থাকে, আর এখানে কি হয়েছে দেখো যে এই 0.24 ঠিক এটার মতো করে এই সংখ্যাটা প্লাস এই সংখ্যাটা এখানে এক লাইন গ্যাপ দিয়েছে, তো এখানে এমন হয় 0.24 এর মাথায় পৌনঃপুনিক ইন্টু 100, এটা এখানে ব্র্যাকেট দেওয়া লাগে না, বিয়োগ 0.24 এর মাথায় পৌনঃপুনিক গুণ 1। তো এখান থেকে দেখো যদি আমরা এই যে 0.24 পৌনঃপুনিক একটু কমন নিই সমান যদি 0.24 এই পৌনঃপুনিক একটু কমন নিই তাহলে 100 বিয়োগ এখানে 1 থাকে, তাহলে দেখো এখান থেকে আমরা এই লাইনটা সরাসরি পাই, এই 0.24 আর এই 100 থেকে 1 বিয়োগ করলে
99 থাকে, তাহলে 0.24 গুণ 99, তাহলে কিলো এখানে 24। এবার এই 99টা এখানে গুণ আকার আছে, তাহলে এখানে ভাগ আকারে হয়ে গেল, এটা কাটলে হয় 8/33। তাহলে এটা কিন্তু সব একই নিয়ম। তো এখানে আমাদের 9 পেজের শেষে আবার বলছে, দেখো যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। নির্ণেয় ভগ্নাংশের লব সমান প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। তাহলে লবটা কী করে বের হবে? বলছে প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম কী হবে? তাহলে লব সমান আমরা কী লিখবো? যে প্রদত্ত দশমিক যে ভগ্নাংশটা থাকবে তার দশমিক বিন্দু বাদ দেবো, দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। তাহলে পুরো সংখ্যাটা আমাদের লিখতে হবে, লিখে সেখান থেকে অনাবৃত যে অংশটা থাকবে সেটা তার থেকে বিয়োগ করতে হবে। তাহলে সেটা কী হবে? যে নির্ণয় ভগ্নাংশের লব পাবো। আর হরটা কী হবে? দশমিক বিন্দুর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে, আবৃত অংশে দশমিক বিন্দুর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো ততগুলো কী বলবে? 9 বসবে, এবং অনাবৃত অংশ যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত সংখ্যা। তাহলে এভাবে কিন্তু আমরা অনেক কম সময়ে আমরা যেই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তো দেখো এখানে যে নিয়মটা আমরা দেখে আসলাম, উদাহরণ 6, এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো যে সংখ্যাটা থাকবে সেটাকে দশমিক এবং পৌনঃপুনিক বাদে লিখতে হবে। তাহলে এখানে কি আছে? 45, 23, 46 লিখলাম আমরা, বিয়োগ যে সংখ্যাটা কি হবে? পৌনঃপুনিকে নেই, যে সংখ্যাটা পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা আছে অর্থাৎ অনাবৃত সংখ্যাটা লিখতে হবে। তাহলে দেখো এখানে 4, 5 আর 2 আছে পৌনঃপুনিক বাদে, এখানে দশমিক আগে পরে কোনো বিষয় না, কি দেখতে হবে? যে পৌনঃপুনিক বাদে আছে কোন সংখ্যাগুলো। তো এখানে পৌনঃপুনিক বাদে আছে 4, 5 আর 2। আবার যেন মনে করো না যে 4 পৌনঃপুনিক বাদে, এটা কিন্তু 4 সহ, কারণ 3, 4, 6, 3, 4, 6 এভাবে কিন্তু এটা পুনরাবৃত্তি হয়েছে, তাই কি 3-এর মাথায় 6-এর মাথায় দেওয়া। তাহলে এখানে 452 আছে পৌনঃপুনিক বিহীন, তাহলে 452 কী করবো? বিয়োগ করবো। এবার দশমিকের ডান পাশে যে কটা সংখ্যা পৌনঃপুনিকে আছে সেই কটা 9 বসবে। তাহলে এখানে 1, 2, 3টা সংখ্যা পৌনঃপুনিক আছে, 3টে 9 বসলো। আর দশমিকের ডান পাশে পৌনঃপুনিক বিহীন অর্থাৎ পৌনঃপুনিক বিহীন অর্থাৎ কি? অনাবৃত সংখ্যা। অনাবৃত আছে করে একটা সংখ্যা, তাই একটা শূন্য বসলো। এবার এটা বিয়োগ করবো, বিয়োগ করে এটা দিয়ে ভাগ দিলে আমাদের যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে কি? সেই নির্ণেয় ভগ্নাংশ। তো এটার ক্ষেত্রে দেখো এখানে আছে 32,567 এখানে লিখলাম, বিয়োগ এখানে পৌনঃপুনিক বাদে আছে 32 লিখলাম, আর পৌনঃপুনিক সহ 3টের মাথায় পৌনঃপুনিক আছে, তো 3টে 9। আর এখানে দশমিকের ডান পাশে কোনো অনাবৃত সংখ্যা নেই, তাই এখানে কি হয়? কোনো শূন্য বসেনি। এবার এটা বিয়োগ করলে এটা হয়, বিয়োগ করে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে কি হয়? 32 পূর্ণ 21/37 হয়। তো এখানে কিছু কাজ দেওয়া হয়েছে, এতকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তো একটা দেখিয়ে দিই, দেখো এখানে 0.41 এখানে আছে, তাহলে সমান কী করতে হবে? পুরো সংখ্যাটা লিখতে হবে। তাহলে 41 কী করতে হবে? বিয়োগ এখানে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো আছে, তাহলে এখানে কোনো পৌনঃপুনিক বাদে কোনো সংখ্যা নেই, তাহলে 0। আর এর তলায় কী হবে? যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে সেই কটা 9 বসবে, আর পৌনঃপুনিক বাদে দশমিকের ডান পাশে যে সংখ্যা কটা থাকবে সেই কটা কী বলবে? 9 বসবে। কিন্তু এখানে দশমিকের ডান পাশে পৌনঃপুনিক বিহীন কোনো সংখ্যাই নেই, তাই এখানে কোনো শূন্য বসবে না। তাহলে সংখ্যাটা হচ্ছে 41/99 বসলো এখানে। তাহলে এইভাবে তোমরা বাকিগুলো করে ফেলবে। তো এবার আছে সদৃশ আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো দেখো বলছে যে 2 বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত ও আবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হলে এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে, অন্যথায় এদেরকে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 12.45, 6.32, 9 এত এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। কেন সদৃশ? কারণ বলছে যে 2 বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত আবৃত উভয়াংশের অঙ্ক সমান সংখ্যা হলে। তাহলে দেখো এখানে যে সমান হলে এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে, অন্যথায় এদেরকে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। তাহলে যেমন এই সংখ্যাগুলোকে বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে কি বলছে? আবৃত, অনাবৃত বা সদৃশ, অসদৃশ। দেখো এখানে প্রথম যে ভগ্নাংশ দুটো দেওয়া আছে, এখানে 12.45 আছে, আর এখানে 6.32 আছে। তাহলে এখানে কিন্তু অনাবৃত বা আবৃত অংশের সংখ্যা সমান, আবৃত অংশের সংখ্যা সমান। আবার এখানে দেখো যে 9.453 আছে, আর এখানে 125.897। তো এখানে দেখো আবৃত আছে একটা এবং অনাবৃত আছে 1, 2, 1, 2। দশমিকের বাম পাশে কয়টা থাকলো সেটা বিষয় না। এবার বলছে এটাকে সদৃশ দশমিক বা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। আবার যে 0.3456, আর এখানে আছে ও 7.4578, এখানে আবৃত অংশের সংখ্যা কি সমান আছে, কিন্তু অনাবৃত এখানে আছে 3
এখানে আছে একটা আর এখানে আছে দুটো, তাহলে এটা হলো না। আবার এখানে দেখো আবৃত অংশ আছে দুটো আর এখানে আবৃত অংশ তিনটে, তাহলে এটা অসদৃশ হলো। এবার বলছি যে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন। তো এটা দেখে আমরা যোগ বিয়োগটা দেখব। তো দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটা যে 6.4537 সমান, এখান থেকে কি লেখা যায়, এটাকে প্রথমে ভগ্নাংশের রূপান্তর করেছে। তো 6 5 এই পুরো সংখ্যাটাকে লিখে নেব। তারপর কী করতে হবে, যে আবৃত বাদে যে সংখ্যাগুলো থাকবে সেটা লিখব বিয়োগে, এরপরে আবৃত অংশে যে কটা অঙ্ক আছে সেই কটা 9 বসবে, আর আবৃত বাদে দশমিকের ডানে যে কটা সংখ্যা থাকবে অনাবৃত সেই কটা 0 বসবে। তাহলে এখানে হলো, এটা বিয়োগ করলে এটা হলো। তো এটাই গেল আমাদের যে সদৃশ অসদৃশ তো আমরা একই নিয়মে করতে পারি। তো এবার আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ। তো এটা 12 পেজে দেখো উদাহরণ 10-এ আছে এত এত ও এত যোগ করো। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সমান হবে, কি হবে, অনাবৃত অংশের অঙ্ক সমান হবে 2 এবং আবৃত অংশের অঙ্ক হবে, বলছে কি এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 এবং আবৃত অংশের অঙ্ক হবে 2, 2 ও 3-এর লসাগু 6। প্রথমে 3টি আবৃত দশমিককে সদৃশ করা হয়েছে, কারণ কি এটা আগে আমরা নিয়মগুলো দেখেছি যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কি 2টি। তো দেখো আমরা আবার 11 পেজে ফিরে আসি, যে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আমাদের এটা দেখতে হবে। তো দেখো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। প্রথমে কী করতে হবে, আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। এরপর সসীম দশমিক ভগ্নাংশের নিয়মে যোগ বা বিয়োগ করতে হবে। সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করতে হলে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করার সময় প্রত্যেকটি আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরের অঙ্ক সংখ্যা ও অন্যান্য আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি আছে সে সংখ্যা সমান। তো দেখো আবার বলি, বলছে কি যে সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করতে হলে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করার সময় তাহলে কী করতে হবে, আবৃত যে দশমিক ভগ্নাংশগুলো থাকবে সেগুলোকে সদৃশ করার সময় প্রত্যেকটি আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরের অঙ্ক সংখ্যা ও অন্যান্য আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সমান হবে। তাহলে এটা মানে হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যার মধ্যে যার অনাবৃত অঙ্ক সংখ্যা বেশি থাকবে, আমাদের যোগের ক্ষেত্রে সবার অনাবৃত অঙ্ক সংখ্যা সেই কয়টা হবে, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে যথানিয়মে প্রাপ্ত লসাগু এর সমান এবং সসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত অংশের জন্য প্রয়োজনীয় সংখ্যক 0 বসাতে হবে। এরপর সসীম দশমিক ভগ্নাংশের নিয়মে যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে যদি সসীম দশমিক ভগ্নাংশ থাকে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় 0 বসাতে হবে। এভাবে প্রাপ্ত যোগফল বা বিয়োগফল প্রকৃত যোগফল বা বিয়োগফল হবে না। প্রকৃত যোগফল বা বিয়োগফল বের করতে হলে দেখতে হবে যে সদৃশকৃত দশমিক ভগ্নাংশগুলো যোগ বা বিয়োগ করলে প্রত্যেকটি সদৃশকৃত দশমিক ভগ্নাংশগুলোর আবৃত অংশের সর্ববামের অঙ্কগুলোর যোগ বা বিয়োগে হাতে যে সংখ্যাটি থাকে তা প্রাপ্ত যোগ বা যোগফল বা বিয়োগফলের আবৃত অংশের সর্বডানের অঙ্কের সাথে যোগ বা অঙ্ক থেকে বিয়োগ করলে প্রকৃত যোগফল বিয়োগফল পাওয়া যাবে। তাহলে সর্ববামে যে সংখ্যাটা হাতে থাকবে সেটি যোগের সময় হলে যোগ করতে হবে, বিয়োগের সময় হলে বিয়োগ করতে হবে, এটি নির্ণয় যোগফল বা বিয়োগফল হবে। তো দেখো এখানে এবার আমরা উদাহরণটা দেখি। তো আমাদের প্রথমে কি করতে হবে, এখানে দেখো যে 3টা অঙ্ক দেওয়া আছে, 3টা সংখ্যা দেওয়া আছে, 3টা যোগ করতে হবে। তো এখানে দেখো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি হবে। কেন? কারণ এখানে অনাবৃত অংশের সংখ্যা 2টো আছে, এখানে একটা আছে, এখানে মোটেও নেই 0। তাহলে সর্বোচ্চ বা সবচেয়ে বেশি আছে কার, এটার 2টো বেশি আছে, তাহলে এখানে 2টো হবে। যেহেতু এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ হচ্ছে 2টা, তাই এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, 2 ও 3-এর লসাগু। কেন 3-এর লসাগু? এখানে 2টা আছে তাই 2, এখানে 2টা আবৃত আছে তাই 2, আর এখানে 3টা আবৃত আছে তাই 3, তাহলে 2, 2, 3, তাহলে 2, 2 ও 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে এখানে 2, 2, 3, তাহলে এই 2, 2, 3-এর লসাগু হচ্ছে 6, আর এখানে অনাবৃত অংশের অঙ্ক হবে 2টা, কারণ এখানে সবচেয়ে বেশি অনাবৃত আছে 2টা। তাহলে প্রথমে 3টি আবৃত দশমিককে
সদৃশ করা হয়েছে। তাহলে 3.89 আছে। তাহলে এখানে যে অনাবৃত অংশ হবে দুইটা, তাহলে দুটো থাকলো। আর আবৃত অংশ অঙ্ক হবে কয়টা? 6টা। তাহলে দেখো 2, 4, 6টা লিখলাম। এরপরে এখানে অনাবৃত হবে দুইটা, তাহলে 2.17, এই যে 2.17। এরপর আবৃত হবে কয়টা? 6টা। দেখো 2, 4, 6। এখানে দুইটা থাকবে অনাবৃত, দুইটা থাকলো, আর 2, 4, 6। তাহলে এখানে 7, 8, 9, 7, 8, 9 এভাবে চলতে থাকবে। এরপর এটা গিয়ে যোগ করা হয়েছে। তাহলে দেখো এখানে 9 আর 7 কত হয়? 9 আর 7 16, 16 আর 8 24, 24 4 হাতে 2, 8 2 10, 10 আর 18, 18 9 27, 27 এর 7 হাতে 2, 7 আর 2 9, 9 আর 7 16, 16 9 25, 25 এর 5 হাতে 2, 8 10, 18 আর 8 26, 26 এর 6 হাতে 2, 11 আর 7 18 আর 9 27, 27 এর 7 হাতে 2, 7 আর 2 9, 9 আর 8 17, 17 আর 8 25, 25 এর 5 হাতে 2, 11 18 আর 9 27, 27 এর 2 হাতে 1, সরি 2, 27 7 বসলে হাতে 2, 10 11 আর 8 19, 19 এর 9 হাতে 1, তাহলে 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 3 11, তাহলে 11 থাকছে এখানে। এবার দেখো এখানে বলছে এখানে 8 আর 7 15, 8 আর 7 15, 15 আর 9 কত হয়েছিল? সরি। তো দেখো আমাদের আরও একটি কথা বলা ছিল যে প্রত্যেকটি আবৃত ভগ্নাংশের সর্ববামের অঙ্কগুলোর যোগ বা বিয়োগের হাতে যে সংখ্যাটি থাকবে তার প্রাপ্ত যোগফল বা বিয়োগফলের সাথে কী করতে হবে? যোগ বা বিয়োগ করতে হবে। তো দেখো এখানে আমাদের সর্বশেষ যে আবৃত অঙ্ক আছে 8 8 8, তাহলে 8 আর 8 16, আর 7 কত হয়? 23, 23 এর 3 আর হাতে 2 ছিল, আচ্ছা তাহলে 25 হলো। তাহলে এখানে 25 হাতে 2, তাহলে কী হয়েছে? এখানে 8 8 16 আর 7 23 আর হাতে 2 ছিল, তাই 25, 25 5 ছিল, হাতে 2 ছিল। তো এখানে দেখো বলছে যে 8 8 7 আর এখানে 2 হচ্ছে হাতের, তো 2 এখানে 25, তাহলে এর 2 যোগ হয়েছে, তাহলে 25 কী হবে? 25-এর 2 যোগ হবে, কারণ এখানে বলা ছিল যে সর্ববামের আবৃত যে সংখ্যা থাকবে তাদের যোগ করার পরে যদি কোনো হাতের অঙ্ক থাকে সেই অঙ্কটা সেই অঙ্কের সাথে যোগ হবে। তাহলে এখানে দেখো 4 2 6 হলো, তো এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় যোগফল। তো দেখো এখানে উদাহরণ 11 12 দেখি। 11 কি আছে? 8.9478। তো এখানে দেখো তিনটে সংখ্যা দেওয়া আছে, তো তিনটে সংখ্যার ভিতরে অনাবৃত সংখ্যা এখানে কয়টা আছে? 3টা। তাহলে দেখো বলছে দশমিক ভগ্নাংশগুলো সদৃশ করতে হলে অনাবৃত অংশ 3 অঙ্কের, কারণ কি এখানে অনাবৃত অংশ সর্বোচ্চ আছে 3টা আছে, এখানে একটাও নেই, এখানে একটা আছে, এখানে 3টা আছে, তাহলে 3টে বসবে। এবং আবৃত অংশ হবে 3 ও 2 এর লসাগু। কেন? কারণ এখানে আবৃত আছে 3টা আর এখানে আছে 2টা, এখানে কিন্তু কোনো আবৃত অংশ নেই, তাহলে 3 ও 2 এর লসাগু। এবার দশমিক ভগ্নাংশগুলোকে যোগ করা হবে, তাহলে কী করতে হবে? এইটা সমান কী হবে? এখানে যে অনাবৃত অংশ থাকবে 3টে, কারণ কি এখানে সর্বোচ্চ অনাবৃত আছে 3টা দশমিকের ডান পাশে। আর আবৃত দশমিক সংখ্যা হবে কয়টা? আবৃত হবে এখানে 2টা আর এখানে 3টা, তাহলে 3 ও 2 এর লসাগু, যেটা 3 আর 2 এর লসাগু 6। তাহলে দেখো এখানে 8.9478 সমান লেখা যায়, এখানে অনাবৃত হবে 3টা, তাহলে 947 থাকবে, 947 থাকবে। এইবার 8 বসলো, 47, 847 বসতেই থাকবে। তাহলে অনাবৃত হলো কয়টা? 1 2 3 4 5 6টা হলো আবৃত, সরি। আর এখানে যে সসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে বলা ছিল যে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসাতে হবে। তো দেখো এখানে 2.346 আছে, এখানে আছে, আমরা লিখে নিলাম। লেখার পরে এবার যে কয়টা অঙ্ক আমাদের দরকার সেই কয়টা আমরা শূন্য বসিয়ে দেবো। তো এখানে পৌনঃপুনিক দিয়ে দিলাম। এরপরে 4.71, তাহলে 4.717 7 এভাবে লিখে নিলাম। লেখার পরে যে 3টা থাকবে অনাবৃত আর বাকিগুলো আবৃত। এরপর যোগ করলাম, যোগ করার পরে দেখো এখানে এটাই হচ্ছে সর্বশেষ আবৃত যে দশমিক সংখ্যা। তো আবৃত দেখো এখানে 7 আর 4 11 আর হাতে ছিল সেটার 7 আর 4 11, 11 1 বসলো, এখানে হাতে 1 থাকে। 8 আর 1 9, 9 আর 1 10, 10 এর 0, হাতে কিন্তু এখানে 1 থাকছে, তাই দেখো যে 8 0 1, 8 0 1 যোগ হাতের 1, যে এখানে হাতের 1, তাহলে এখানে সর্বমে 1 থাকছে হাতে, তাই সেই একটা আবার এখানে যোগ করা হয়েছে, তাহলে এটা হলো। এবার দেখো কাজ দিয়েছে যোগ করো এটা। তো উদাহরণ 12টা দেখি, আমরা বিয়োগটা একটু দেখি। তো উদাহরণ 12-র ক্ষেত্রে দেখো ঠিক হাতে যে 1 ছিল সেটা আমরা বিয়োগ করে দিয়েছি। তো এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার ভিতরে এখানে অনাবৃত আছে একটা, এখানে অনাবৃত আছে 2টা, তাহলে দেখো অনাবৃত হবে 2টা আর আবৃত আছে 2 আর এখানে 3, তাহলে 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে অনাবৃত 2টো আর আবৃত 6টা, 2টো 6টা। তাহলে এখানে বিয়োগের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কিন্তু 1 নেওয়া লাগছে, কারণ উপরে আছে 3, নিচে আছে 6। তো এখানে 7 হবে, যেহেতু এখানে আমরা 1 ধরেছি, তাহলে 7।
আর উপরে আছে 3, তাহলে 13 ধরতে হবে। দেখো 3 থেকে 6 বিয়োগ করলে হাতে 1 নিতে হবে, সেই 1 এখানে বিয়োগ করতে হবে। যোগের ক্ষেত্রে যোগ আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করতে হবে, তাহলে আমরা নির্ণয় বিয়োগফলটা পাবো। এবার আসি আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। মানে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করে গুণ বা ভাগের কাজ সমাধান করে প্রাপ্ত ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আবৃত দশমিক ভগ্নাংশগুলোর গুণফল বা ভাগফল হবে। সসীম দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে গুণ বা ভাগ করতে হলে এই নিয়মে করতে হবে। তবে ভাগের ক্ষেত্রে ভাজ্য ও ভাজক দুইটি আবৃত দশমিক ভগ্নাংশ হলে উভয়কে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করে নিলে ভাগের কাজ একটু সহজ হয়। দেখো এখানে আবৃত আছে দুইটা, তো সমাধান প্রথমে কী করতে হবে, যে আবৃত থাকবে সেটাকে অনাবৃত করতে হবে। তাহলে 4.3, তাহলে 43 আছে, 43 লিখলাম, বিয়োগ অনাবৃত অংশ লিখতে হবে, বাই কী হবে, যে কটার মাথায় পৌনঃপুনিক আছে সেই কয়টা 9, আর দশমিকের ডান পাশে যে কটা অনাবৃত আছে সেগুলো 0। তো এখানে দশমিকের ডান পাশে কোনো অনাবৃত অংশ নেই, তাই একটা 9, তাহলে 39/9 হলো 13/3। এবার পরেরটা আছে 57, 5.7 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 57 বিয়োগ 5 হবে, অনাবৃত আছে 5। তো এরপর দশমিকের ডান পাশে যে কটা পৌনঃপুনিক আছে একটা, আর একটাও অনাবৃত নেই দশমিকের ডান পাশে, তাই একটা 0 না, তাহলে 52/9। তো এই দুটোকে গুণ করতে হবে, তাহলে এই দুটো গুণ সমান এই যে দুটো ভগ্নাংশ পেলাম সেই দুটো গুণ। তো এটা গুণ করলে কিন্তু এটাই হচ্ছে যে 676/27। তো দেখো 676/27 যদি আমরা ক্যালকুলেটারে উঠাই, তাহলে দেখো 25 বা 25.037 এভাবে আসতেই থাকবে। তাই কি করা হয়েছে, এখানে 037 মাথায় পৌনঃপুনিক দেওয়া হয়েছে। তো গুণের ক্ষেত্রে আমরা উদাহরণ 15টা দেখি। দেখো 0.28 আর 42.18 দ্বারা গুণ, তাহলে 0.28 সমান কী হবে, 28 বিয়োগ পৌনঃপুনিক বাদে একটা আছে উভয় পাশে একটা, তাই 2, আর দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটার মাথায়, তাই একটা 9, আর দশমিকের পরে পৌনঃপুনিক বিহীন অনাবৃত সংখ্যা আছে একটা, তাই একটা 0। তাহলে এখানে বিয়োগ করলে 26/90 কাটলে 13/45। আর এটার ক্ষেত্রে পুরো সংখ্যাটাই হচ্ছে 4218 বিয়োগ এখানে অনাবৃত আছে 42 বিয়োগ বাই কী হবে, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে তাই দুটো 9, আর কোনো দশমিকের ডান পাশে কোনো অনাবৃত সংখ্যা নেই তাই একটা 0 বসেনি, তাহলে এটা হচ্ছে 464/11। এবার এই দুটো সংখ্যা আমরা গুণ করে দেবো, গুণ করলে কী হচ্ছে 6032/495। এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে হবে 12.185 এভাবে চলতে থাকবে। এবার আসি আমরা ভাগের ক্ষেত্রে। তো দেখো ভাগের ক্ষেত্রে ঠিক একইভাবে এখানে আছে এতকে এত দ্বারা ভাগ, তাহলে এই সংখ্যাটাকে প্রথমে আমরা কী করব, সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো, এই সংখ্যাটাকে ভগ্নাংশে নিয়ে আসবো, ভগ্নাংশে নিয়ে এসে আমরা এইটাকে এটা দ্বারা ভাগ করবো। তাহলে যেটাকে ভাগ করতে বলবে সেটা সামনে বসবে ভাজ্য, যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা পরে বসবে ভাজক। তাহলে এখানে ভাগ থাকলে উল্টে দেবো, তাহলে 18 উপরে 5 নিচে আসলো, তাহলে এটা গুণ করলে হচ্ছে 290/11। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ চাপাই তাহলে আসবে 26.36 আসতেই থাকবে, তাই 3 মাথায় পৌনঃপুনিক। তো এরপরে আছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশটা কি, যে ভগ্নাংশকে ভাগ করে সেটার ভাগফল কখনো অসীম অর্থাৎ অসীম হবে সবসময়, সেটাকে নির্ণয় করা সম্ভব নয়, চলতেই থাকবে সেটা, এবং সেটা কী হবে, আবৃত হবে না, অর্থাৎ কোনো সংখ্যার পুনরাবৃত্তি হবে না। যেমন দেখো যদি আমরা এখানে বলছে যে 2 এর বর্গমূল একটি অসীম দশমিক ভগ্নাংশ, এখানে 2 এর বর্গমূল বের করি। তো দেখো এখানে 2 এর বর্গমূল বের করতে কী হয়েছে, এখানে কখনো এটা শেষ হবে না, তাহলে সুতরাং √2 সমান লেখা যায় যে 1.4142 এভাবে চলতেই থাকবে, এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। আর নিচে বলছে যে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত এবং নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে যদি আমাকে বলে যে √2 এর বা 2 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তাহলে আমরা সেটা লিখবো 1.414 পর্যন্ত। এটা হচ্ছে সেই নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত বা নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো আশা করি আজকের পাঠ্যক্রম বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বই এখানে শেষ করছি। ধন্যবাদ।